সাংবিধানিক ভাবে সমস্ত কিছু পরিচালিত হওয়া দরকার। আমরা এই পর্যন্ত যা এসেছি সংবিধান পদ্ধতি মেনে এসেছি। উনি বলে যে শপথ নিবে কার কাছে, তাই বললেন না একটু আগে, দেখা না দেখেন বলছে কি, নির্বাচিত প্রতিনিধিগণ সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিল 1 অনুযায়ী পরিষদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করিবে এবং অনুরূপ শপথ পত্রে স্বাক্ষর দান করিবে। তাহলে আপনি আজকে এই শপথের দিনে সে কথা বললেন কেন? কারণ এইটা তো পাশ হয়েছে কয় তারিখে? এটা পাশ হয়েছে 25শে নভেম্বর। আপনি 25শে নভেম্বর তফসিল ঘোষণা হয়তো কবে? 11ই ডিসেম্বর। তার আগে আপনি চ্যালেঞ্জ করলেন না কেন? ওনার এই কনস্টিটিউশনের কথা বলছে, কনস্টিটিউশনে বলা আছে কোন সংসদ সদস্যের আসন শূন্য হইবে যদি 90 দিনের মধ্যে তিনি শপথ গ্রহণ না করেন। ওভার রাইডিং যদি আপনি টুথাট করতে যান, তাহলে প্রথম কথা হলো ডক্টর ইউনূস সরকার অবৈধ। আপনি যদি এটা না মানেন, নির্বাচন অবৈধ, 2 নির্বাচনে অবৈধ হয়ে যাবে। খালি আপনি গণভোট অবৈধ বলবেন তা হবে না, জাতীয় নির্বাচন অবৈধ। যে কারণে গণভোট অবৈধ হবে সে একই কারণে জাতীয় নির্বাচন অবৈধ হবে। জাতীয় নির্বাচন যদি অবৈধ হয় আপনার সরকার গঠন অবৈধ হয়ে যাবে। এই যে আপনি আজকে মন্ত্রী হয়েছেন, যা হয়েছে, এগুলো সব অবৈধ হয়ে যাবে। কিন্তু এই গণভোট সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার আর সংবিধান অ্যামেন্ডমেন্ট দুটো কিন্তু আকাশ পাতাল পার্থক্য। অ্যামেন্ডমেন্ট সেটা পার্লামেন্ট করতেই পারে যে কোনো সময়। তাহলে আমরা সংস্কারের কথাটা কেন বলছি এবং আমরা কেন বললাম যে এই সংবিধান সংস্কার এটা আমাদের এখন দরকার? কারণ এই 72-এর সংবিধান দিয়ে এই দেশ আর চলছে না বলাটাও বলবো। আমার কাছে যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে এই সংবিধান সংস্কারের এই প্রথম দাবিটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা দাবি ছিল, যে আপনাদের হয়তো মনে আছে কিনা, আমি তারপর আপনাদেরকে একটু শুনে দিই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সুস্থ থাকা অবস্থা তিনি দাবি তুলেছিলেন যে এই 72-এর সংবিধান হচ্ছে আওয়ামী লীগের ইশতেহার। আওয়ামী লীগের ইশতেহার। আমি যেটাকে বলি যে ভারতের ড্রাফটেড কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন কোনোদিন আমাদের দেশের মানুষের ব্যাগে পরিবর্তন হবে না। এবং উনি আর একটা কথা বলছিলেন, যদি গণমানুষের সরকার আসবে সেদিন এই কনস্টিটিউশনকে ছুড়ে ফেলে দেওয়া। ছুড়ে ফেলে দেওয়া মানে একটা নতুন কনস্টিটিউশন তৈরি করা। সেই নতুন সংস্কার মানে কি পুরাতনকে ভেঙে ফেলে দিয়ে কিন্তু নতুন করে তৈরি করার নামে কিন্তু সংস্কার। জোড়াতালি দেওয়ার নাম কিন্তু সংস্কার, জোড়াতালির নাম হচ্ছে অ্যামেন্ডমেন্ট। আপনি যদি কিছু বাদ দেন, কিছু ঢোকান, সেটার নাম হচ্ছে অ্যামেন্ডমেন্ট। আর সংস্কার মানে হচ্ছে সবকিছু ভেঙে চুরে আবার নতুন করে তৈরি করাটা, সেটার নাম সংস্কার। সেই জন্য এটার নাম দেওয়া হয়েছিল কিন্তু সংবিধান সংস্কার পরিষদ। এবং তাহলে এটা একটা অ্যাসপিরেশন ছিল বাংলাদেশের শেষ সময় বৃহৎ দল এবং দেশ আকর্ষণ নেত্রী বেগম খালেদা জিয়ার একটা অ্যাসপিরেশন ছিল। তাহলে এই বিষয়ে কারো কোনো কি ছিল না, দ্বিমত ছিল না। এবং এই দ্বিমতের উপর ভিত্তি করে, ঐক্যমতের উপর ভিত্তি করে কিন্তু ঐক্যমত কমিশন গঠন করা হয় এবং সেখানে সমস্ত দল গেলেন এবং দীর্ঘদিন প্রায় 280 দিন না 170 দিন এইটা আমরা আলোচনা করা হলো। আলোচনা করার পর জুলাই সনদ বলে একটা সনদে আমরা সবাই স্বাক্ষর করলাম। যখন স্বাক্ষর করলাম তখন আমরা দলগুলো এর সাথে ঐক্যমত হলাম, কিন্তু এটাতে মানুষের রায় আছে কিনা এবং এটা কিভাবে বাস্তবায়ন করা হবে, এই বাস্তবায়নটাই হচ্ছে কি আমাদের হচ্ছে প্রধান কাজ ছিল। এই ইলেকশনের মাধ্যমে, এই নির্বাচন, এই জন্যই এই মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য বলা হচ্ছে এই নির্বাচনটা অনুষ্ঠিত। এখন নির্বাচন কেমন ছিল যদি বলেন? হ্যাঁ, নির্বাচনে সংসদ নির্বাচনের ক্ষেত্রে অনেক ধরনের অনিয়ম ছিল, কিন্তু আমি যেটা দেখছি বাংলাদেশ জামাতে ইসলাম এই সমস্ত অনিয়মের ঊর্ধ্বে উঠে
যেহেতু জুলাই সনদ হলে ভবিষ্যতে আর এরকম অনিয়মের কোনো সুযোগ থাকবে না, সেই জন্য নিজেদের প্রায় 60-70টা সিটকে স্যাক্রিফাইস করে হলেও জুলাই সনদের জন্য তারা এই নির্বাচনকে বিতর্কিত এখন পর্যন্ত করতে চান না। কারণ মানুষ হা ভোট দিয়েছে, হা ভোটে জিতছে। সুতরাং বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন কখনোই হয়নি। ফ্রি ফেয়ার ইলেকশন একদম যেটা 100% ইলেকশন হয়তো কোনোদিনই কোথাও সম্ভব না। কিন্তু এবারে যেভাবে পরিকল্পিত ভাবে জামাতে ইসলামকে হারিয়ে দেওয়ার যে চেষ্টা করা হয়েছে, সেটাও জামাতে ইসলাম মেনে নিচ্ছে বৃহত্তর স্বার্থে। কোন হলো আসলে সেই জায়গাটা প্রতিবাদ হলো না কেন বলতেছি, এই ইঞ্জিনিয়ারিং শব্দটা আমি ইউজ করবো না, আমি বলবো সুপরিকল্পিত ভাবে জামাতে ইসলামকে বেশ কিছু সিটে হারিয়ে দেওয়া হয়েছে। এবং হারিয়ে দেওয়া হলে এই কারণে আমি বলবো, আমার ব্যক্তিগত মতামত, যে ফ্রি ফায়ার ইলেকশন হলে বিএনপি বিজয়ী হতো, এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। কিন্তু বিএনপি হয়তো 150-60টা সিট পাইত, 150-60টার বেশি সিট পাইত না। এবং জামাতে ইসলাম 130টার মতো সিট পাইত এই 11 দলীয়। সো এইখানেই মেকানিজমটা করা হলো, একটা দলকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়া। কেন সংখ্যাগরিষ্ঠতা দেওয়া হলো? এই সংখ্যাগরিষ্ঠ হলে তারা চেষ্টা করবে জুলাই সনদ যেন বাস্তবায়ন না হয়। সো আপনি একটা জিনিস চিন্তা করেন, যাদেরকে যে ইলেকশন করা হলো প্রশাসনে, সেই প্রশাসনে কিন্তু সেই ফ্যাসিস্ট যুগের লোকগুলাই বসে আছে। তারাই চাইছে এই ইলেকশনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। সেজন্য তারা টার্গেট করে নিল ভোট গ্রহণের পর ভোট গণনার সময়টাতে জামাতে ইসলামকে কি করলো, তারা আঘাত। এবং জামাতে ইসলামের লোকবল যেহেতু মাঠে সবচেয়ে বেশি, তারা ভাবছিল জামাতে ইসলামকে এবার জোর করে হারিয়ে দেওয়া হয়, হ্যাঁ হারিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, জামাত ইসলাম এটার প্রতিবাদ করে রাস্তায় মাঠে নামবে। এবং মাঠে নামলে তখন জুলাই সনদটাও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সো আমির জামাত এই তাদের এই পাড়াতে ফাঁদে পা বাঁধে। আমির জামাতের প্রজ্ঞা, এবং সেই প্রজ্ঞা বলে আমরা চেয়েছি যে না, যে কোনো মূল্যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। সেই কারণে যখন সমস্ত মানুষ মুখে আছে, তারপর আমরা ধৈর্যের পরিচয় দিয়ে বাংলাদেশ জামাতে ইসলাম এই ইলেকশনকে প্রশ্নবিদ্ধ উপরে রাখার জন্য ঊর্ধ্বে রেখে আমরা মেনে নিয়েছি। এবং আমরা বলছি হ্যাঁ হয়েছে, এবং সেগুলো আইনানুগ ব্যবস্থা না হবে। কিন্তু আমরা তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া দেখাতে পারতাম, সেটাই চেয়েছিল তারা। এটা যদি দেখাতে পারতাম তাহলে তৃতীয় কোনো শক্তি আসতো এবং এই জুলাই সনদ কোনোদিনই বাস্তবায়ন হতো। এই যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু জুলাই সনদের ভিত্তিতেই হয়েছে, সেই জায়গাতে আসলে যদি এই জুলাই সনদের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে, সেই জায়গা থেকে আসলে এই নির্বাচনটা কি প্রশ্নবিদ্ধ হবে না? এটা বড় অনাকাঙ্ক্ষিত। আমি গতকাল যা হলো, মানে বিএনপি একটা শপথ নিলেন আর একটা শপথ নিলেন, এবং এই শপথ না নেওয়ার পিছনে যে যুক্তিগুলো দেখালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ছাত্র এবং উনি আইন জানেন। সো ওনার আমি 2টা ক্লিপ আপনাদেরকে শোনাচ্ছি, তারপর আপনি দেখেন কি বললেন। সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করে না সেটা নির্ধারিত হয়। এতগুলো হওয়ার পরে তারপরে বলে হতে পারে। কি বললেন সংবিধান সংস্কার, উনি কি বললেন, উনি অনেকগুলো কিন্তু হঠাৎ করে নিয়ে আসলেন। আর উনি আবার একটা ক্লিপ শোনাচ্ছি আপনাকে। উনি এই জুলাই সনদ সাইন করার পরে উনি কি বলেছেন। মাধ্যমে গণভোটের সে একা নেওয়া যাবে। এই সংস্কারের মধ্যে কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদ আইনানুগ এই সনদ বাস্তবায়নের। তাহলে ওনার 2টা কথা আপনি পাশাপাশি পাইলেন। একটা হলে যেদিন আমরা জুলাই সনদ সাইন করেছি, সেদিন উনি বললেন কি, যে জুলাই সনদের মাধ্যমে হা না হলে এটাই মেনে নিবে, এবং এটা মেনে নেওয়ার পরে এটা যদি হা হয়ে যায় তাহলে নেক্সট পার্লামেন্ট এটা ইমপ্লিমেন্ট করবে।
দুঃখের বিষয় হলো কি, দুঃখের বিষয় হচ্ছে আজকে হঠাৎ করে আমি ওই দিন গতকালকে দিনের নাম দিচ্ছি যে প্রমিস ব্রেকিং ডে। সবাইকে দেখালে এটা প্রমিস ব্রেকিং ডে কেন দেখেন, যেহেতু বিএনপি এটা অবজেকশন দিচ্ছে সেহেতু বিএনপি কে দিয়ে শুরু করে। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাতির প্রয়োজনে, আমি আবার বলতেছি এই জাতির প্রয়োজনে, সেদিন যদি তিনি ক্ষমতা গ্রহণ না করতেন এই জাতির জন্য মানে দুর্ভোগের কোনো শেষ থাকতো না। এটা সিএমএলএ হিসাবে উনি রাষ্ট্রপতি ক্ষমতা নিলেন। এই ৭২ সালে যে চতুর্থ অ্যামেন্ডমেন্টের পরে সিএমএলএ শপথ করার কোন তফসিল এখানে নাই। এই কনস্টিটিউশনে ৭২ সালের কনস্টিটিউশনে আপনি একজন রাষ্ট্রপতি হবেন সিএমএলএ থেকে, এরকম কোন বিধান নাই। তারপর আমরা কেন বলতেছি তাকে স্বাগত জানাইছি। এবং আপনাকে একটা জিনিস বলি, খাইলক সাহেব জাজমেন্ট, ফিফথ অ্যামেন্ডমেন্ট জাজমেন্টে বললো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে একটা অবৈধ রাষ্ট্রপতি, সে হচ্ছে ইউজ আউট। আমি জানি না বিএনপির কেউ চ্যালেঞ্জ করছে কিনা, আমার জানা মতো কেউ চ্যালেঞ্জ করেনি। এই শাহরিয়ার কবিরই ওইটাকে চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ করে আমি রিভিউ পিটিশন ফাইল করে বলছি জাতির প্রয়োজনে জিয়াউর রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন ক্ষমতা নিছে এই দেশকে উদ্ধার করার জন্য, এবং সেই জাতির প্রয়োজনে তিনি যে কাজটা করছেন সেটাকে কোনোভাবে দুর্বৃত্তায়ন করা যাবে না। তাহলে কনস্টিটিউশনের বাইরে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির প্রয়োজনে নিলেন, কনস্টিটিউশন ছিল না। আজকে যে কথা বলা হচ্ছে ওনারা একটা জিনিস ক্লিপ দেখায়, উনি বলবেন যে কনস্টিটিউশনের মধ্যে থেকে আমাদেরকে সবকিছু করতে হবে। এটা দেখতেছে এইখানে দেখেন আপনি কি বলেন, সাংবিধানিক ভাবে সমস্ত কিছু পরিচালিত হওয়া দরকার। আমরা এই পর্যন্ত যা এসেছি সংবিধান পদ্ধতি মেনে এসেছি। এবার আপনি কোন সংবিধানের কথা বলছেন? এইখানে হচ্ছে সমস্যা। উনি 72-এর সংবিধান বলতেছেন, 72-এর সংবিধান তো নাই। 8 তারিখে প্রফেসর ইউনূস সাহেব যে শপথ নিলেন, থার্ড তফসিলের কথা উনি বলতেছেন। থার্ড তফসিলে প্রফেসর ইউনূস সাহেব কি ছিলেন? প্রধান উপদেষ্টা। এবার দেখেন এটা হচ্ছে তৃতীয় তফসিল। তৃতীয় তফসিলে দেখেন কি কি আছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপরে স্পিকার, ডিপটি স্পিকার, তারপরে সংসদ সদস্য, প্রধান বিচারপতি, তারপরে মহাহিসাবরক্ষক, সরকারি কর্মকর্তা। এখানে প্রধান উপদেষ্টা আছে। তাহলে প্রধান উপদেষ্টা উনি শপথটা নিলেন, ওনার মধ্যে রাষ্ট্রপতির কাছে শপথ নিছে, ঠিক আছে, রাষ্ট্রপতির শপথ নিছে, কিন্তু শপথ তো নাই এখানে। তাহলে যে শপথটা নিলেন কে, ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটাই কনস্টিটিউশনের বাইরে। আচ্ছা, তাহলে এখন আপনি যদি বলেন যে না আমরা কনস্টিটিউশন মেনে চলবো, তাহলে ইউনূস সরকার অবৈধ। আচ্ছা, এবার আপনি আসেন বলেন, আপনি তো একটু আগে শুনালেন, আপনি বললেন যে হা ভোট যদি জয়যুক্ত হয় তাহলে কি হবে, হা ভোট জয়যুক্ত না আমরা সেটা মেনে নিই। এই দেখেন জাতীয় জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। এই বাস্তবায়ন আদেশে কি বলবে? বাস্তবায়ন আদেশে 7 নম্বর ক্লজটা পড়। এই ক্লজে বলতেছে এই আদেশ জারির অব্যাহতির পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে, যাহা সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারবে। উক্ত নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসাবে এবং এই আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্যের দায়িত্ব পালন করিবে। তাহলে এই ইলেকশনটা কি ছিল? এই ইলেকশনে 2টা ভাগ, একটা ভোটই দিবেন, কিন্তু একটা লোক কি হবে, একদিকে সংসদ হচ্ছে, আরেকদিকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হচ্ছে। তারপর কি বল, পরিষদের কার্যধারা অংশগ্রহণের সময় নির্বাচিত প্রতিনিধিগণ পরিষদ সদস্য হিসাবে অবহিত হইবে। এখন ওনারা মানুক আর না মানুক, ওনারা কিন্তু কি হয়েছে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। উনি যে কথা বলছে, মানুষ সংবিধান সংস্কার পরিষদের ভোট দেয় কেমন করে? এখানে তো লেখাই আছে ওই একটা ভোটে হচ্ছে কি তিনি 2টা কাজ করবে। তারপরে আছে উনি বলেন যে শপথ নিবে কার কাছে, তাই বললেন না একটু আগে দেখালাম। দেখেন বলছে কি, নির্বাচিত প্রতিনিধিগণ সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে
এই আদেশের তফসিল 1 অনুযায়ী পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করিবেন এবং অনুরূপ শপথপত্রে স্বাক্ষর দান করিবেন। তার শপথের জিনিসটা পরিষ্কার কি, ওনারা সদস্য নিবেন, যার কাছ থেকে শপথ নিবেন তার কাছ থেকে কি নিতে হবে, শপথ। এই যে শপথ তফসিল 3। তাহলে এখন এবার আছে তাদেরকে শপথ না দিয়ে ইনভাইটেশন দিল। এই ইনভাইটেশন, এই ইনভাইটেশন পেপারে কি লেখা আছে? ত্রয়োদশ জাতীয় সংসদীয় মনোনীত মাননীয় সংসদের শপথ পাঠ পরিচালনা উপযুক্ত বিষয় সূত্রের প্রেক্ষিতে জানা যাচ্ছে যে মাননীয় প্রধান নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ আগামী এত তারিখে এতটায় বাংলাদেশ জাতীয় সচিবালয় শপথ কক্ষে পরিচালনা করবেন। আপনাকে ইনভাইট করলো 2টা শপথ পরিচালনার জন্য। তাহলে আপনি আজকে এই শপথের দিনে সে কথা বললেন কেন? কারণ এইটা তো পাশ হয়েছে কয় তারিখে? এটা পাশ হয়েছে 25শে নভেম্বর। আপনি 25শে নভেম্বর তফসিল ঘোষণা হয়েছে কবে? 11ই ডিসেম্বর। তার আগে আপনি চ্যালেঞ্জ করলেন না কেন? হঠাৎ এইরকম সিদ্ধান্ত আসলো। এইখানে এটাকে যদি ওনারা মেনে নেন তাহলে কি করতে হবে? তাদেরকে জুলাই সনদ মেনে নিতে হবে। আর যদি জুলাই সনদ মেনে নিতে চায় তাহলে কি হবে? আর জীবনে কোন ফ্যাসিবাদের সৃষ্টি, ফ্যাসিবাদের পুনর্জন্ম হওয়ার কোন সুযোগ থাকবে না। তাহলে আমরা বলতেছি কি, আজাদি না গোলামি? আমরা তো আজাদ হয়ে যাবো। তাহলে এই যারা আজাদ চায় না তারাই কি করতেছেন? এই শপথ নিচ্ছে না। এখন আরো একটা ইন্টারেস্টিং জিনিস, উনি শপথ না নিলে কি হবে? শপথ না নিলে কিচ্ছু যায় আসে। এই জন্য সনদ অটোমেটিকলি বাস্তবায়ন। কিভাবে অটোমেটিকলি বাস্তবায়ন হবে? দেখেন, আসলে পূর্বেটা কি বাস্তবায়ন? সেটাও এখানে লেখা আছে। সেটাও এখানে কি লেখা আছে দেখেন, বলছে সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। পরিষদ কার্যক্রম পরিচালনার জন্য ন্যূনতম 60 জন পরিষদ সদস্যের উপস্থিতি প্রয়োজন হবে। কয়জন? দেখেন এখানে লেখা আছে 60 জন। তারপর কি আছে? সংবিধান সংস্কার সংক্রান্ত যে কোনো প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের সিদ্ধান্ত গৃহীত হইবে। তাহলে আমার 75 জন, জামাত ইসলাম, এনসিপি সহ যারা যারা শপথ নিচ্ছেন তারা 75 জন। তাহলে কোরাম হয়ে যাচ্ছে 60 জনের। এই 75 জনের সংখ্যাগরিষ্ঠ ভোটে কি হয়ে যাবে? পাশ হয়ে যাবে, বাস্তবায়ন হয়ে যাবে। ওনারা শপথ নিলেও বাস্তবায়ন হবে, শপথ না নিলেও বাস্তবায়ন হবে। এই জন্য তারা করলো কি, কোর্টের কাছে যে 2টা রিট করলো। ইনশাল্লাহ আমার বিষয়ে এই রিট চলবে। এবং আরো একটা জিনিস আছে, এটা আমার বিএনপি ভাইরা জানে কিনা, ওনারা জানেন, অবশ্যই জানেন। ওনারা এই কনস্টিটিউশনের কথা বলছে। কনস্টিটিউশনে বলা আছে কোন সংসদ সদস্যের আসন শূন্য হইবে যদি 90 দিনের মধ্যে তিনি শপথ গ্রহণ না করেন। 90 দিনের মধ্যে তারা এই 3য় তফসিল অনুযায়ী শপথ গ্রহণ না করেন তাতে তারা আর এই মেম্বারই থাকবে না। তাহলে কি হবে? এই 75 জন দিয়ে পাশ হয়ে যাবে জুলাই সনদ। কারণ জুলাই সনদের এখানে এই 3 নম্বরে বলা নাই যে 2/3 মেজরিটি লাগবে, বলা নাই সকল সদস্যের কি লাগবে, মেজরিটি লাগবে। বলে সকল সদস্যের বলেনি, কিন্তু সংবিধান সংস্কার কোন প্রস্তাব অনুযায়ী পরিষদে মোট সদস্যের পরিষদ, এখন পরিষদে 75, এখন পরিষদে 75, পরিষদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ, তাই না? তো 75 জন পরিষদে, তাহলে 75 জনের সংখ্যাগরিষ্ঠের ভোট হলেই পাশ হয়ে যাবে। তাহলে বিএনপি এটাতে শপথ নিলেও, যেমন আমরা বলি শেখ হাসিনা এই দেশে আসলো কি আসলো না, যেটা ইনম্যাটেরিয়াল, ওনারা শপথ নিবেন কি নিবেন না সেটা ইনম্যাটেরিয়াল। আরো একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে ওনাদেরকে শপথ এই ইয়ার কাছেই নিতে হবে, প্রধান নির্বাচন কমিশনের কাছে। কারণ এখানে বলা আছে নির্বাচন সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর একই অনুষ্ঠানে এই অনুযায়ী পরিষদ সদস্যের শপথ গ্রহণে অনুরূপ শপথ পত্রে স্বাক্ষর দান করবেন। সংসদ নির্বাচন সদস্যগণের ক্ষেত্রে যিনি শপথ পাঠ পরিচালনা করাবেন তিনি এই তফসিলাকে বিধিত শপথের পাঠ পরিচালনা করবেন। তারপর ওনারা চাইলে এটাকে এখান থেকে সরে আসবেন, মানে ডিবেট হবেন, মানে তাহলে ওনারা, আমি যে জন্য বলি অ্যাবসলিউট মেজরিটি কেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করছে, এবার বোঝা যাচ্ছে কেন তাদেরকে 2/3 দেওয়া হলো। জামাতকে কিবার জন্য 70টা আসন দেওয়া হলো, যাতে তারা বলতে চায় এই ওভাররাইডিং পারবে। ওভাররাইডিং কেন পারবে না? এর উত্তরটা হচ্ছে, ওভাররাইডিং যদি আপনি 2/3 করতে যান তাহলে প্রথম কথা হলো ডক্টর ইউনূস সরকার অবৈধ। আপনি যদি এটা না মানেন নির্বাচন অবৈধ।
দুই নির্বাচনে অবৈধ হয়ে যাবে। খালি আপনি গণভোট অবৈধ করবেন তা হবে না, জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন অবৈধ। যে কারণে গণভোট অবৈধ হবে সে একই কারণে জাতীয় নির্বাচন অবৈধ হবে। জাতীয় নির্বাচন যদি অবৈধ হয় আপনার সরকার গঠন অবৈধ হয়ে যাবে। এই যে আপনি আজকে মন্ত্রী হয়েছেন, যা হয়েছেন, এগুলো সব অবৈধ হয়ে যাবে। এই সমস্যাটা সমাধান তাহলে আপনাকে কি বলবে তাহলে? আর আপনি যদি জোর করে ক্ষমতায় থাকেন, ভোটের বাইরে থাকেন, তাহলে কি বলবে আপনাকে? আপনার ম্যান্ডেটই থাকবে না, আপনার তো ম্যান্ডেটই থাকবে না। সো আমার বিশ্বাস যে ওনারা দেরিতে হলেও এটা অনুধাবন করবেন এবং ইনশাল্লাহ এই 90 দিন না, এই 30 দিনের মধ্যে তারা এসে শপথ নেবেন এবং শপথটা ওনাদের কাছে নিবে। নিয়ে এবং আরো একটা জিনিস সেখানে বলা আছে, প্রথম 180 দিন এরা কি করবে এটাও বলা আছে। প্রথম কাজটা হবে হচ্ছে জুলাই সনদ, তারপর সব কাজ। প্রথম কাজটা কি? জুলাই সনদ, তারপরে হচ্ছে অন্য সব কাজ। দেখেন এখানে বলে দেওয়া আছে, পরিষদ হওয়ার প্রথম অধিবেশন শুরুর তারিখ হচ্ছে 180 কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পূর্ণ করিবে এবং তা সম্পন্ন করিবার পর পরিষদ কার্যক্রম সম্পন্ন করিবে। তার মানে ফার্স্ট 180 দিনের মধ্যে আপনি আগে জুলাই সনদ করেন, তারপর অন্য কিছু করবে। সেজন্য জামাতে ইসলাম কি করলেন? সব কিছুকে জাতীয় স্বার্থে ইলেকশনে এত কিছুর পর তার 60-70টা সিট জোর করে কেড়ে নেওয়ার পরও তিনি চুপ থাকলেন। কিসের স্বার্থে? জাতির স্বার্থে, বৃহত্তর স্বার্থে, যাতে জুলাই সনদটা হয়, যাতে ভবিষ্যতে আমরা আজাদিটা পাই, আমরা যাতে আর কি গোলামি চুক্তিতে ফিরে না যাই। সো এই যা আত্মত্যাগ জামাতে ইসলাম, আর সারা দেশের মানুষ জুলাইয়ের জন্যই আজকে আমি আপনি কথা বলতে পারতেছি। আজকে জনাব তারেক রহমান দেশে আসতে পারছেন, উনি সরকার গঠন করছেন, সবকিছু কিন্তু এই জুলাইয়ের জন্য। এই শহীদদের রক্ত তো এখন মুছে যায়নি। তা আপনি একই দিনে বলছিলেন যে আমি ওটাকে করব, তাহলে যদি করেনি তাহলে এত কমপ্লিকেসি কেন? আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্মানের সহিত ওটা নিয়ে আসলাম। কেন? প্রেক্ষাপটটা দেখ, ডক্টর ইউনূসকে নিয়ে আসছেন কিসে? এটা গণ আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে। তখন কি সংবিধান অনুযায়ী চলতে হবে? হবে না। তাহলে একদিকে আপনি বললেন যে না, ডক্টর ইউনূসকে নিয়ে আসছি, উনি আমাদের ওনার আন্ডারে, এই সংবিধান চলে তো 2029 সালে আপনার ইলেকশন। তাহলে আপনি এখন ইলেকশন করলেন কেমন করে? তাহলে আমি কিছু নিব না তা না। ওই জন্য আমি এটার নাম দিছি প্রমিস। এই যে আসলে এই যে জনগণের যে অভিপ্রায়, সেটা কিন্তু আসলে গণভোট, সেই জায়গাতে আসলে পদধলিত করে আপনি বলছিলেন যে আসলে সেটা বাস্তবায়িত হবে, কিন্তু যদি সেটা আসলে পদধলিত করেই যদি আগাতে চাই, বর্তমান যে সরকার গঠিত হয়েছে, সেই জায়গাতে আসলে জনগণের কি করার থাকবে বলে আপনার মনে হয়? প্রথম জিনিস হচ্ছে গণভোটের রায়, এটা হচ্ছে আর্টিকেল 7 এর জন্য এটা সুপ্রিম অফ এভিডেন্স। এটা হচ্ছে সুপ্রিম অফ এভিডেন্স। এটাকে বলা হয় হচ্ছে রেগুলেশনারি লিগালিটি, রেগুলেশনারি লিগালিটি। এটার আর একটা হচ্ছে গ্যান্স নর্ম থিওরি। যখন কোনো কিছু কার্যকর হবে না, জনগণ বিপ্লবের যে রায়, সে রায়কে আপনার সম্মান দিতে হবে। আর রেফারেন্ডামের কথা কেন বললাম? দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্রপতির পদ নিত 77 সালে, তারপর উনি রেফারেন্ডাম দিচ্ছিলেন, তখন কিন্তু এই কনস্টিটিউশন রেফারেন্ডামের বিধান ছিল না। তো রেফারেন্ডামের বিধান ছিল না, তাহলে উনি কি বললেন যে আমাকে রাষ্ট্রপতি হিসেবে আপনারা গ্রহণ করেন কিনা?